অ্যালিফ্যাটিক যৌগ। আজকে আমরা মেইনলি পড়বো অ্যালিফ্যাটিক যৌগের শ্রেণীবিন্যাস, তারপর তার উদাহরণ। আচ্ছা, অ্যালিফ্যাটিক যৌগ বলতে এটা আমরা গত ক্লাসেও পড়েছি যে গ্রিক অ্যালিফার অর্থাৎ ফ্যাট বা চর্বি থেকে অ্যালিফ্যাটিক শব্দটা এসছে, এবং এই যৌগগুলো চর্বি থেকে প্রাপ্ত। চর্বিগুলো হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সাথে তোমার গ্লিসারিনের এস্টার বা গ্লিসারাইড, ওটাকে ট্রাইগ্লিসারাইডও বলে, এই চর্বিটা। তো এই চর্বিটা হলো মূলত এস্টার, এবং এটা গ্লিসারিনের সাথে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের বিক্রিয়ায় এটা তৈরি হয়। তার চর্বিকে যদি আবার আমরা হাইড্রোলাইজ করি, আদ্র বিশ্লেষণ করি, তাইলে আমরা আবার তোমার ফ্যাটি অ্যাসিড পাই এবং গ্লিসারিন পাই। তো ওই ফ্যাটি অ্যাসিড থেকে আবার অন্যান্য যৌগগুলো পাওয়া যায়। এই কারণে প্রথম দিকে যে চর্বি থেকে যেসব যৌগগুলো পাওয়া যেত সেগুলিকে একটা শ্রেণীতে ফেলা হয়েছে। আর চর্বি ছাড়া আরেকটা যৌগ আছে, সেটা হলো অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ হলো যেগুলো সুগন্ধি দ্রব্য আছে, যে আগে যে সুগন্ধ উদ্ভিদ এবং বিভিন্ন ফুলের নির্যাস থেকে যে সুগন্ধটা তৈরি করা হতো, ওই সুগন্ধি দ্রব্যগুলোই হলো অ্যারোমেটিক যৌগ। তো অ্যারোমেটিক যৌগটা আমরা পরে পড়ছি, অ্যালিফ্যাটিক যৌগ নিয়ে আলোচনা করছি। অ্যালিফ্যাটিক যৌগের উদাহরণগুলো কি কি? যেমন দেখো এখানে মিথেন, তারপরে মিথানল, মিথাইল ক্লোরাইড, এটার নাম কি? ইথানল, এসিটালডিহাইড অথবা ইথানেল, এটা ইথানোয়িক অ্যাসিড অথবা অ্যাসিটিক অ্যাসিড, এটা ইথিন, এটা ইথাইন, এটা নাইট্রোমিথেন, এটার নাম হলো সাইক্লোপ্রোপেন, এটা সাইক্লোবিউটেন, এটা সাইক্লোহেক্সেন। তো এই যৌগগুলো প্রত্যেকটাই চর্বির সাথে চর্বি উৎস ভিত্তিক, মানে প্রথম একটা যৌগ অ্যাসিড গুলো চর্বি থেকে পাওয়া গেছে, তারপরে অন্য যৌগগুলো আমরা পেয়েছি বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে। তো এই কারণে এদেরকে আমরা বলি অ্যালিফ্যাটিক যৌগ। তারপরে অ্যালিফ্যাটিক যৌগকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হলো মুক্ত শিকল অ্যালিফ্যাটিক যৌগ, আর একটা হলো বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক যৌগ। এই বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক যৌগের মধ্যে যেগুলো সম্পৃক্ত, এগুলিকে আমরা বলি এলিসাইক্লিক যৌগ। তাইলে অ্যালিফ্যাটিক যৌগ একটা হলো মুক্ত শিকল অ্যালিফ্যাটিক যৌগ, আর একটা হলো বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক যৌগ। আচ্ছা, মুক্ত শিকল মানে কি এটা? আচ্ছা, শিকলটা মানে কি? শিকল হলো যে কার্বন পরমাণু দিয়ে তৈরি। যেমন দেখো এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তাইলে এইটা হলো একটা শিকল, কার্বন শিকল। এটাকে আমরা কি বলি? কার্বন শিকল। এখানেও দেখো একটা কার্বন শিকল। আচ্ছা, এগুলো হলো সুজা শিকল, এগুলি সুজা শিকল, আর এটা হলো শাখা শিকল। কারণ এইখানে এই শিকলের মধ্যে একটা শাখা আছে, মিথাইল মূলক দিয়ে কি আছে? একটা শাখা আছে। এখানে শিকলে আছে মোট কয়টা কার্বন বলো দেখি? এখানে মেইন শিকলে আছে 4টা কার্বন, আর পার্শ্ব শিকল, এটাকে আমরা বলি পার্শ্ব শিকল, এই পার্শ্ব শিকলে আছে একটা কার্বন। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে যে শিকল কিন্তু অন্য মৌল দিয়ে কিন্তু শিকল আমরা ধরবো না, আমরা ধরবো কার্বন দিয়ে। ওইটাকে আমরা মেইনলি বলবো কার্বন শিকল, মেইনলি আমরা বলবো কার্বন শিকল। তো তাইলে এইখানে কার্বন শিকলে মোট কয়টা আছে? 4টা কার্বন আছে, এটাতে 3টা কার্বন আছে। আচ্ছা, এগুলি হলো মুক্ত শিকল, আর এটা হলো শাখা শিকল, বা এটা সুজা শিকল, এটা হলো শাখা শিকল। তারপরে এখানেও দেখো এই যৌগগুলো প্রত্যেকটা শিকল যুক্ত। কার্বন শিকল আছে এখানে, এখানে 1 2 3, 3টা কার্বন আছে, এখানেও 3টা কার্বন আছে, এখানেও 3টা কার্বন আছে। এখন কার্বনের সাথে অন্য মৌল থাকতে পারে, কিন্তু শিকলের মূল উপাদানটা হলো কার্বন, এটাকে আমরা বলি কার্বন শিকল। এটা কি বুঝতে পেরেছো?
তাইলে এলিসাইক্লিক যৌগ দুই ভাগে ভাগ করতে পারি, মুক্ত শিকল। তাইলে মুক্ত প্রান্ত কয়টা থাকবে? মিনিমাম দুইটা। এখানে দেখো, এখানে একটা প্রান্ত আছে, এখানে একটা প্রান্ত আছে, এটারও এই পাশে একটা প্রান্ত আছে, এই পাশে একটা প্রান্ত আছে। এইটার মোট প্রান্ত আছে কয়টা বলো দেখি? হ্যাঁ, দুটো হলো মূল শিকলে, একটা পার্শ্ব শিকলে আছে। তো আমরা তাইলে এই মুক্ত শিকল এলিফ্যাটিক যৌগ আবার দুই রকমের, একটা হলো সোজা শিকল আর একটা হলো শাখা শিকল, শাখা যুক্ত শিকল। আচ্ছা, এরপরের স্লাইডে দেখো সোজা শিকল এলিফ্যাটিক যৌগ। সোজা শিকল এখানে তাইলে শিকলের মধ্যে কি থাকবে? দুটো প্রান্ত থাকবে, শিকলের মধ্যে দুটো প্রান্ত থাকবে, কার্বন দিয়ে দুটো প্রান্ত থাকবে, সেটা হলো সোজা শিকল। এখানে এটার নাম কি তোমরা কি বলতে পারবে? এটার নাম হলো এন। আচ্ছা, সোজা শিকল যৌগগুলোকে আমরা এন নরমাল বলে থাকি। কি বলি আমরা? নরমাল। এটার নাম হলো এন বিউটেন। এটার নাম কি বলতে পারো? 1 2 3, এখানে একটা ইন আছে, ডাবল বন্ড ইন, তাইলে এটার নাম হবে প্রোপিন। এটার নাম হলো প্রোপিন। এইটা এখানে ওন একটা কার্যকরী মূলক আছে, সিও। হ্যাঁ, ওন। তাইলে আর এই মূলকটা হলো অ্যামিন। তো এই CONH2 মূলকটাকে আমরা বলি অ্যামাইড মূলক। CONH2 মূলকটাকে আমরা বলি অ্যামাইড মূলক। অতএব এই যৌগটার নাম হলো কি? ইথানামাইড। ইথানামাইড। আচ্ছা, এইটার নাম বলতে পারো? এটা 3 কার্বন বিশিষ্ট শিকল যুক্ত যৌগ। এখানে ওয়েচ আছে বলে এটার নাম অল। ওয়েচ মানে অ্যালকোহল, অ্যালকোহলের অল। অতএব এখানে 3 কার্বন আছে, এখানে প্রোপানল, যৌগটার নাম হবে প্রোপানল। আর এখানে ত্রিবন্ধন থাকলে যৌগের নামের সাথে আইন যুক্ত করতে হয়, তাহলে এটার নাম হবে 1 2 3 4 বিউটাইন, বিউটাইন 1। আচ্ছা, এগুলোর একটা বৈশিষ্ট্য দেখো, এদের দুটো মুক্ত প্রান্ত আছে। কি আছে? দুটো মুক্ত প্রান্ত আছে। আর শাখা শিকল মানে এই শিকলের মধ্যে কার্বনযুক্ত ব্রাঞ্চ আছে, কার্বনযুক্ত শাখা আছে। যেমন দেখো, এখানে শাখায় আছে 1 2 3, আর নিচে শাখা আছে, মূল চেইনে আছে 3টা, শাখায় আছে একটা। এখানেও একটা মূল চেইনে 1 2 3 4 5টা কার্বন আছে, আর শাখায় আছে একটা। তো দেখো, শাখার মধ্যে কার্বন আছে। এখানে আমি খুলে লিখছি, হাতগুলো খুলে লিখছি, আর এইখানে হাতগুলো গুটিয়ে লিখছি। যেমন দেখো, এই জিনিসটাকে আমরা CH3 বলবো। এটাকে আমরা কি বলবো? এটা হলো CH3। তারপরে এই জায়গাটায় আমরা বলবো CH, এই জায়গাটায় আমরা বলবো CH3। তাহলে এটা কি হবে? CH3 CH CH3। আর এইখানে একটা শাখা, এখানে একটা আরো একটা CH3 দিয়ে শাখা। এই যৌগটা একেবারে খুলে লেখছে। খুলে লেখলে হয়তো অনেক জায়গার প্রয়োজন হয়, কিন্তু আমরা এটাকে গুটাইও লিখবো। যেমন দেখো, এইখানে আমরা গুটিয়ে লিখেছি, এখানে একটা শাখা CH3 দিয়ে, এখানে আরেকটা, এখানে এইটা শাখা ধরবো না, শাখা হলো এইটা, সরি এইটা। এখানে মোট কয়টা শাখা আছে বলো দেখি? এখানে 3টা না, এখানে আমি দেখো, এইটাকে 1, এটা 2 নম্বর কার্বন, এইটা হলো 3 নম্বর কার্বন, এটা হলো 4 নম্বর কার্বন। তো তাইলে এখানে মূল শিকল হলো 4টা দিয়ে, তাইলে শাখা আছে কয়টা? একটা। আর এইটা হলো কার্যকরী মূলক, এই জিনিসটা হলো ফাংশনাল গ্রুপ, এটা শাখা না। বুঝতে পেরেছো? আরেকটা জিনিস এখানে একটু খেয়াল করো, শাখা কিন্তু কার্বন ছাড়া শাখা হয় না, কার্বন ছাড়া শাখা হয় না। তাইলে এখানে এমনি দেখতে মনে হয় যে 2টা শাখা, আসলে 2টা শাখা না। এটাকে আমি ইচ্ছা করলে এরকম সোজা করে লিখতে পারি না? দেখো, CH3, তারপরে আমি এখানে লিখতে পারি CH, তারপরে এইখানে একটা শাখা CH3,
তারপরে CH, এখানে CH, তারপরে আমি এখানে লিখলাম CH3, আর ওয়েজটা এখানে রয়ে গেল, এখানে ওয়েজ। তাইলে এখানে মূল শাখা হলো একটা, এখানে শাখা হলো একটা, আর এইটা কি, এটা হলো কার্যকরীমূলক, অর্থাৎ এইটা হলো একটা কার্যকরীমূলক আর এইটা হলো শাখা। তাইলে মূল চেইনের মধ্যে কয়টা কার্বন আছে? 1 2 3 4, মূল চেইনে হলো 4 আর শাখায় হলো একটা। এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে শাখা শিকল যৌগ কি এটা আমরা জানলাম। তাইলে একটা হলো সরল শিকল বা সোজা শিকল যৌগ, আর এগুলি হলো শাখা শিকল যৌগ। এখন শাখা মানে হলো কার্বন দিয়ে, শাখাটা তৈরি হয় কি দিয়ে? কার্বন দিয়ে। কার্বন দিয়ে। কার্বন ছাড়া কিন্তু এই ওয়েস্ট মূলক কি শাখা বলবো? না স্যার, এটা হলো কার্যকরীমূলক, এই যৌগটা কার্যকরীমূলক। যেমন এখানে এই ওয়েস্টটা হলো তার কার্যকরীমূলক, এইটা থাকার জন্য এই যৌগটাকে আমরা বলবো অ্যালকোহল। এটা থাকার জন্য আমরা যৌগটা কি বলবো? অ্যালকোহল। এই দ্বিবন্ধন থাকার জন্য এই যৌগটাকে আমরা বলবো ইন। তাহলে 1 2 3 4 5, তাহলে এটার নাম হবে প্যান্টিন, এই যৌগটার নাম হবে প্যান্টিন। আমরা পরে নামকরণে গিয়ে পড়বো। আর এইখানে শাখায় হলো একটা মিথাইল। এই এলিফেটিক যৌগকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি, একটা হলো সম্পৃক্ত এলিফেটিক যৌগ আর একটা হলো অসম্পৃক্ত এলিফেটিক যৌগ। সম্পৃক্ত হলো যেসব এলিফেটিক যৌগের মধ্যে তোমার কোনো পাই বন্ধন থাকে না, অর্থাৎ দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে না, এবং কার্বনের সাথে অন্য মৌলগুলোর কি একক বন্ধনে বা সিগমা বন্ধনে যুক্ত থাকে, সেগুলিকে আমরা বলি সম্পৃক্ত যৌগ। পাই বন্ধন বা দ্বিবন্ধন নাই। হ্যাঁ বলো স্যার, মুক্ত শিকলের শাখাই এই সম্পৃক্ত আর অসম্পৃক্ত? না, এলিফেটিক যৌগের কেও আমরা তো ওইখানে দুই ভাগে ভাগ করলাম, মুক্ত শিকল আর একটা হলো শাখা শিকল। ওইটা হলো শিকলের ভিত্তিতে শ্রেণীবিন্যাস, আর এইটা হলো এলিফেটিক যৌগকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, মুক্ত শিকল এলিফেটিক যৌগকে। সেটা হলো সম্পৃক্ত আর একটা হলো অসম্পৃক্ত। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। সম্পৃক্ত বলি যে সকল এলিফেটিক যৌগের মধ্যে কোনো পাই বন্ধন নাই, অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই, সবগুলো বন্ধনই হলো সিগমা বন্ধন। এখানে দেখো সবগুলো বন্ধন সিগমা বন্ধন, এখানেও সবগুলো বন্ধন সিগমা বন্ধন। এক একটা কার্বন তিনটা হাইড্রোজেনের সাথে আবার আরেকটা কার্বনের সাথে যুক্ত আছে। এই যে যেমন দেখো এই কার্বন আরো দুটো কার্বনের সাথে যুক্ত আছে, আরেকটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে। সরি, এই কার্বন আরো তিনটা কার্বনের সাথে যুক্ত আছে। এই কার্বন কি আরো তিনটা কার্বনের সাথে যুক্ত আছে। এই যে কার্বনটা, এই কার্বন আরো কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? এই যে এইখানে একটা, এখানে দুইটা, এটা দুই, এটা। অর্থাৎ এই কার্বনটাকে আমরা 3 ডিগ্রি বলি, এটাকে আমরা বলবো 3 ডিগ্রি, অর্থাৎ এটাকে টারসিয়ারি বলবো। তাহলে কার্বনের তিনটা যোজনী ফিল আপ হয়ে গেছে, আরেকটা যোজনীতে কি আছে? এইচ। তাইলে এই কারণে আমি এখানে CH লিখছি। একটা জিনিস দেখো, জৈব যৌগের মধ্যে সবসময় কার্বনের যোজনী কত হবে বলো দেখি? জৈব যৌগে কার্বনের যোজনী অলওয়েজ 4। কার্বনের যোজনী কত? 4। আচ্ছা 4 কিভাবে হলো? বন্ধনী আর সংখ্যায় মিলে 4। এই যে দেখো 3 আর 1 এ 4, এটার 2 আর এখানে দুই পাশে দুইটা বন্ধনী, তাহলে 4। এখানে হলো বন্ধনী 3টা, তাহলে হাইড্রোজেন একটা, 4টা। এখানে বন্ধনী একটা, এটার জন্য এই কার্বনের জন্য বন্ধনী একটা, হাইড্রোজেন 3টা। এই কার্বনের জন্য বন্ধনী হলো একটা, হাইড্রোজেন 3টা। এই কার্বনের জন্য দেখো এই কার্বনের বন্ধনীর দুই পাশে দুইটা, হাইড্রোজেন 2টা, তাহলে 4টা। এই কার্বনের দেখো বন্ধনী 4টা, অতএব এখানে কোনো হাইড্রোজেন পড়বে না। এখানে কি কোনো হাইড্রোজেন
পড়বে না। পড়বে না। এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আমরা এটা হলো গোটায় যদি লিখি, গুটিয়ে লিখলে কার্বন কার্বন বন্ধনটা আমরা দেখাবো, কিন্তু হাইড্রোজেনটাকে আমরা কি লিখবো? গুটিয়ে লিখবো। এখানে দেখো 3টা হাইড্রোজেনকে না খুলে আমরা কি করছি, একসাথে গোটায় লিখছি আর জি স্যার। বন্ধনীটা দেখিয়েছি। এই বন্ধনীটা মানে কি, এই কার্বনের সাথে এই কার্বনের বন্ধনী, এটা কিন্তু হাইড্রোজেনের না, হাইড্রোজেনের সাথে না। এটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, স্যার কার্বনের অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ বলতে কি বোঝায়? একটু পড়ো তো দেখি এটা। অসম্পৃক্ত বা স্যাচুরেটেড মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ যে সকল মুক্ত শিকল যৌগের অণুতে অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান থাকে তাদেরকে অসম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ বলে। যেমন স্যার হ্যাঁ, এটা কি বলবো? এটার নাম হলো 3 কার্বন হলে প্রোপিন, এই যৌগটার নাম হলো প্রোপিন। এটা আচ্ছা, এখানে আছে একটা দ্বিবন্ধন, অর্থাৎ একটা পাই বন্ধন আর একটা কি আছে, একটা সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন। আচ্ছা, এখানে এখানে দেখো, এইখানেও দুটো পাই বন্ধন আছে আর একটা দুটো পাই বন্ধন আছে আর একটা সিগমা বন্ধন আছে, তাই না? এখানে তাইলে এইটা একটা অসম্পৃক্ত যৌগ। সোজা কথা, পাই বন্ধন যুক্ত যৌগগুলোকে আমরা বলি অসম্পৃক্ত। এটার নাম কি? 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, এই যৌগ হলো বিউটাইন। এই ত্রিবন্ধন হইলে আইন, দ্বিবন্ধন হইলে ইন, মনে রাখবা, ইন আইন, ইন আইন। আর একক বন্ধন হলে এন, ANE। তোমরা এগুলি জানো? একক বন্ধন হইলে এন, বা সম্পৃক্ত হলে এন, আর অসম্পৃক্ত হলে হবে ইন, ENE। অথবা এটা হলো দ্বিবন্ধনের বেলায় ইন, আর আইন, YNE, আইন, YNE, YNE। এটা হলো ত্রিবন্ধনের বেলায়। এটা কি? ত্রিবন্ধনের বেলায় এটা একটা আইন, এটা হলো ইন, এটা আইন। এটার নাম কি? 2 কার্বন হলো ইথাইন, এই যৌগটার নাম হলো ইথাইন। এটার নাম বিউটাইন, এটার নাম প্রোপিন, তাই না? এইটার নাম হলো এন, একক বন্ধন হইলে এন, এই এন, এটা হলো সাফিক্স বলে, ANE, এন। এইটা হলো প্রাইমারি সাফিক্স বা নামের পরপদ। এই এটা এর জায়গায় যদি আমি ই বসাই তাহলে দ্বিবন্ধন, এর জায়গায় যদি ওয়াই বসাই ত্রিবন্ধন। তাহলে ইএনই, ইন, YNE, আইন। আচ্ছা, এটা আমরা নামকরণে গিয়ে পড়বো। তো আমরা এলিফেটিক যৌগকে 2 ভাগে ভাগ করলাম, কি? সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। সম্পৃক্ত হলে একক বন্ধন থাকবে, কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না। আর অসম্পৃক্ত হলে হয় দ্বিবন্ধন, নাইলে ত্রিবন্ধন, একটা বা একাধিকও থাকতে পারে। এটা আমরা জানলাম। আচ্ছা, তারপরে হলো এলিসাইক্লিক যৌগ। এলিসাইক্লিক বা বদ্ধশিকল এলিফেটিক যৌগকে আমরা বলি এলিসাইক্লিক, অর্থাৎ চক্রাকার সম্পৃক্ত এলিফেটিক যৌগগুলোকে আমরা কি বলি? এলিসাইক্লিক। এলিসাইক্লিক যৌগ আবার 2 রকমের, একটা হলো কার্বোচক্রিক আর একটা হলো অসমচক্রিক বা হেটারোসাইক্লিক। এই যে দেখো, এখানে চক্রের মধ্যে একটা অন্য মৌল চলে আসছে না, কার্বন কার্বন অন্য মৌল, বুঝতে পেরেছো? তো এলিসাইক্লিক যৌগ হলো কি? চক্রাকার সম্পৃক্ত এলিফেটিক যৌগগুলোকে আমরা কি বলি? এলিসাইক্লিক যৌগ বলি। আচ্ছা, এইটার নাম কি হবে? এখানে এলিসাইক্লিক যৌগ যেহেতু সাইকেল, এই কারণে এদের নামের সাথে সাইক্লিক কথাটা বলতে হয়। চক্রাকার, সাইক্লিক অর্থ কি? চক্রাকার। সাইক্লিক মানে হলো
চক্রাকার। চক্রাকার। তাইলে এইটার নাম কি হবে? ধরো 3 কার্বন হলে তো প্রোপেন হওয়ার কথা, তাই না? সম্পৃক্ত হলে এন কথাটা থাকবে না? জি স্যার। এন কথাটা থাকবে। এখন তাইলে এই যৌগটা এখানে এন কথাটা থাকবে। তো 3 কার্বন থাকার জন্য প্রথম প্রিফিক্সটা হবে প্রোপ, প্রিফিক্সটা হবে প্রোপ, প্রোপেন। কিন্তু এটা যেহেতু চক্রাকার, তাইলে কি হবে? চক্রাকার প্রোপেন। ইংরেজিতে কি হবে? সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন। এটার নাম কি হবে বলো দেখি? সেটা তো বিউটেন না, সাইক্লোবিউটেন। রাইট, এটার নাম হবে সাইক্লোবিউটেন। ক্লিয়ার? এটার নাম কি হবে? সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন। দেখছো, এমনি তোমরা বুঝে ফেলছো যে এলিসাইক্লিক যৌগের ক্ষেত্রে যদি আমরা নামকরণ করি বা চক্রাকার যৌগের ক্ষেত্রে, তখন আমাদের সাইক্লু কথাটা বলতে হবে। সাইক্লু মানে চক্রাকার। তাইলে আমরা বলতে পারি এটা চক্রাকার প্রোপেন, এটা চক্রাকার বিউটেন, এটা হলো চক্রাকার হেক্সেন। যেহেতু সম্পৃক্ত হলে এন কথাটা অবশ্যই থাকবে। কি থাকবে? এন থাকবে। আর যদি অসম্পৃক্ত হয় তাইলে ইন অথবা আইন থাকবে। আচ্ছা, তাইলে তুমি বলো তো দেখি এইটার নাম কি হবে? এখানে এন হবে না ইন হবে? হ্যালো, ইন হবে না, দুইটা আছে। এটা হবে ইন। তাইলে সাইক্লোপ্রোপিন, এটার নাম হলো সাইক্লোপ্রোপিন। এটার নাম কি? সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন, এটা হলো সাইক্লোপ্রোপিন। আচ্ছা, এইটা হলো শাখাযুক্ত, এইটা শাখাযুক্ত। তাইলে এই মিথাইলটাকে আমি বাদ দিয়ে বলবো, এটাকে বাদ দিয়ে বলবো শাখাটাকে। তাহলে সাইক্লোবিউটেন, এইটা মিথাইল সাইক্লোবিউটেন, এটা হলো মিথাইল সাইক্লোবিউটেন। আর এইটার নাম, আচ্ছা দেখো, এই সাইক্লোহেক্সেন। ও সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন। তাইলে এগুলিকে আমরা কি বলি? সুষম চক্রিক। এগুলিকে আমরা কি বলি? সুষম চক্রিক। অর্থাৎ চক্রের মধ্যে কার্বন ছাড়া অন্য কিছু নাই। তাইলে এই যে এলিসাইক্লিক যৌগ আবার দুই রকমের, একটা হলো সুষম চক্রিক আর একটা হলো অসম চক্রিক। সুষম চক্রিক আর অসম চক্রিক। অসম চক্রিক হলে কি হয় বলো দেখি? চক্রের মধ্যে কার্বন ছাড়া অন্য মৌল থাকে। যেমন দেখো, এখানে দুটো কার্বন আর একটা অক্সিজেন এই চক্রের মধ্যে। কি বুঝতে পারছো তোমরা? ফাইজা তো বলছে না কিছুই। হ্যালো, জি স্যার। এটা কেন অসম চক্রিক? স্যার তিনটা একই জিনিস না, অক্সিজেনটা অন্যটা। হ্যাঁ, না, হ্যাঁ, এইটার চক্রের মধ্যে। আর এইটা হলো সুষম চক্রিক। এটা সুষম চক্রিক বা কার্বচক্রিকও বলি আমরা। এটাকে সুষম চক্রিক অথবা কার্বচক্রিক। এটাও কার্বচক্রিক। তাহলে কার্বন, তাহলে নিচের এটাও কি সুষম চক্রি হবে? কোনটা? যেটার মধ্যে শাখা শাখা শিকল আছে। থাকুক, এটা সুষম চক্রিক কিন্তু শাখা আছে। আচ্ছা, কিন্তু কার্বচক্রিক তো, এটা তো ঠিক। কার্বচক্রিকটাকে আমরা সুষম চক্রিক বলবো, এইটাও সুষম চক্রিক। তাইলে এলিসাইক্লিক যৌগ বা চক্রাকার যৌগ কয় রকমের হতে পারে? সুষম চক্রিক আর একটা হলো অসম চক্রিক। আচ্ছা, এরপরে দেখো, এই যে এখানে আমি বিষম চক্রিক বা হেটারো এলিসাইক্লিক যৌগ, এখানে দেখো এই চক্রের মধ্যে কি আছে? হঠাৎ করে অন্য একটা মৌল চলে আসছে। এখানে চক্রের মধ্যে নাইট্রোজেন আছে, এখানে অক্সিজেন আছে, এইখানে এটা এই চক্রের মধ্যে 4টা কার্বন আছে, একটা অক্সিজেন আছে। মানে কার্বন থাকলে আর আমরা লিখি না, অন্য মৌল থাকলে লিখি। আচ্ছা বলো তো, এখানে কার্বন কয়টা আর সালফার কয়টা? কার্বন 4টা, সালফার 1টা। হ্যাঁ, মানে এটা একটা কার্বনটা তো লেখা নাই। লেখা থাকবে না, কার্বন কখনো লেখা থাকবে না। যেমন এইটাকে যদি চক্রাকার আমরা লিখি, তাহলে কিভাবে লিখবো? এটাকে চক্রাকার অবস্থায় যদি আমরা লিখি,
তাহলে কেমন সেটা লিখবো এটাকে? ত্রিভুজ। হ্যাঁ, এইটাকে এরকম একটা ত্রিভুজ লিখবো। হ্যাঁ, তারপর নিচে ও দিয়ে দিব। হ্যাঁ, ও দিয়ে দিব, কিন্তু দ্বিবন্ধনটার জন্য এখানে একটা দ্বিবন্ধন দিব। এই আচ্ছা, বুঝতে পেরেছো? এইটাকে আমরা কিভাবে লিখবো? এটা এরকম এখানে লিখে এখানে এন, এন নিচে এইচ, আর এইভাবে লিখবো। তাহলে এইটা মানে সংক্ষেপে লেখার একটা নিয়ম আছে। এই যে এইটা এইভাবে লিখে এখানে ও লিখে, এই এটার নাম হলো অক্সিজেন, এজিরিডিন, এগুলোর নাম তোমরা আগে কখনো শিখুনি। এটা অক্সিডিন, এটা হলো টেট্রাহাইড্রোফিউরান, টেট্রাহাইড্রোফিউরান। এখানে প্রত্যেকটা কোণায় কি আছে? CH2 করে আছে। এখানে প্রত্যেকটা কোণায় কি আছে? CH2। এই প্রত্যেকটা কোণায় CH2 আছে, যদিও এগুলো দেখানো হয়নি। বুঝতে পেরেছো? এইখানে দেখানো হয়েছে এলিসাইক্লিক বা বদ্ধশিকল এলিফেটিক যৌগ। এটা তো দেখেছো, এগুলো অলরেডি পড়িয়েছি, এটাও পড়িয়েছি। এই যে এখানে এই চারটা পড়বে, এই যে দেখো এটা সংক্ষিপ্ত রূপ, তারপরে এটা চক্রাকার রূপ, এটা সংক্ষিপ্ত রূপ, তারপরে এইটা চক্রাকার রূপ। দেখো এটাকে সংক্ষেপে লিখলে এইটা লেখা হয়, তারপরে এইটাকে সংক্ষেপে যদি লিখি এটা এরকম ভাবে লেখা হয়, এইটাকে সংক্ষেপে আমরা যদি লিখি এরকম, এই সাইক্লোহেক্সেনকে আমরা এরকম একটা ষড়ভুজ দিয়ে লিখবো। দেখছো এখানে সংক্ষিপ্ত রূপ এবং চক্রাকার যৌগটার প্রকৃত রূপটা কি, সংক্ষিপ্ত রূপটা কি, এটা দেখানো হয়েছে। আচ্ছা, এরপরে যেমন দেখো বেঞ্জিন, বেঞ্জিনের C6H6 হলো বেঞ্জিন। এটা একটা চক্রাকার অ্যারোমেটিক যৌগ। তারপরে এখানে দেখো দ্বিবন্ধন গুলো আমরা এভাবে দেখাতে পারি। এখন এটাকে যদি, এই দ্বিবন্ধনটা তো সব জায়গায় আছে, এই কারণে আমরা এখানে গোল্লা দিব, এখানে দিব গোল্লা। এটার নাম হলো ফিউরান। এটাকে সংক্ষেপে আমরা এভাবে লিখবো। দেখো এই সি গুলো দেখাই নাই। তারপরে এইটা, এই চক্র, এই দ্বিবন্ধনটা শিফট হয়, ঘুরতে পারে, এই কারণে এটা। এখানে যদি CH2 হয় তাহলে কি চিত্রটা অন্যরকম হবে? তখন আর এই দ্বিবন্ধনটা পড়বে না। আচ্ছা, তখন দ্বিবন্ধন পড়বে না। আচ্ছা, এখানে দুইটা কার্বনের, এক মিনিট, কার্বনের এখানে মোট কয়টা বন্ধন? 1 2, আর এই পাশে একটা 3, অতএব এখানে পড়বে CH। দেখো এখানে বন্ধন কয়টা? একটা, আমরা এই কার্বনটার কথা চিন্তা করি, এই কার্বনের কয়টা বন্ধন আছে? এই পাশে একটা, এই পাশে দুইটা, তাহলে দুইটা, তিনটা বন্ধন ভুক্ত হয়ে গেছে। তাহলে হাইড্রোজেন কয়টা পড়বে? একটা। এটা কি বুঝতে পেরেছ? জি স্যার। আর এইখানে এই দ্বিবন্ধনটা এইভাবে সংক্ষেপে দেখানো হয়েছে এখানে। তারপরে এইটাকে যদি আমরা রেজোনেন্স স্ট্রাকচার বলে, এটাকে আমরা বলি রেজোনেন্স স্ট্রাকচার, অর্থাৎ এই দ্বিবন্ধনটা এক জায়গায় থাকে না। যেমন বেঞ্জিনের এই দ্বিবন্ধন এক জায়গায় থাকে না, এই কারণে এটা বেঞ্জিনের রেজোনেন্স স্ট্রাকচার বা অনুরণন স্ট্রাকচার হলো এইটা। এতে বোঝায় যে এখানে ইলেকট্রনটা ঘূর্ণায়মান অবস্থায় আছে, অর্থাৎ পাই ইলেকট্রন গুলো কি আছে? ঘূর্ণায়মান অবস্থায় আছে, তাই না? ঘূর্ণায়মান না, যেমন দেখো এইটা যদি এখানে আসে তখন এইটা চলে যায় এখানে, আবার তখন এইটা চলে যায় এখানে, তাইলে দেখো এইটা পাই না, এই বন্ধনটা এখানে আসছে। তো তাইলে আবার এইটা থেকেও এটা আমরা এভাবে পাই। তো এই জন্য এই স্ট্রাকচারটাকে বলা হয় রেজোনেটিং স্ট্রাকচার। তো তোমরা এটা একটু পড়বে। পরের স্লাইডটা একটু দেখি। আমি আর এর আগেও বলেছি, অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা হলো বেঞ্জিন এবং বেঞ্জিনের জাতক, বেঞ্জিন এবং বেঞ্জিনের জাতক এবং বেঞ্জিনের মতো গঠন বিশিষ্ট যৌগগুলোকে আমরা কি বলি? অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ মূল যৌগ হলো বেঞ্জিন, তারপরে হলো বেঞ্জিনের জাতক, বেঞ্জিন থেকে প্রাপ্ত যৌগ, তারপরে হলো বেঞ্জিনের মতো গঠন বিশিষ্ট, অনুরূপ গঠন বিশিষ্ট যৌগ। তাইলে কি আমরা বেঞ্জিন, বেঞ্জিনের জাতক এবং বেঞ্জিনের মতো অনুরূপ গঠন বিশিষ্ট যৌগগুলোকে আমরা বলি অ্যারোমেটিক যৌগ।
ঠিক আছে। অ্যারোমেটিক যৌগ আবার দুই রকমের, একটা হলো কার্বচক্রিক আর একটা হলো অসমচক্রিক। এই যে দেখো এটি শেষ, কার্বচক্রিক এবং অসমচক্রিক। অসমচক্রিক মানে চক্রের মধ্যে একটা অসম মৌল আছে, যেমন দেখো ফিউরান, এটার নাম পিরিডিন, তারপরে এটার নাম থায়োফিন, এটার নাম পাইরল। এগুলি হলো বিষম চক্রিক বা হেটেরো অ্যারোম্যাটিক যৌগ। এখানে একটা অসম মৌল আছে চক্রের মধ্যে। তো তোমাদের ধন্যবাদ। আরেকটু ছিল এখানে, তোমরা এটা একটু পরে নিবে, আমি ইয়েটা একটু ডিসপ্লে করে রাখি। তো থ্যাংক ইউ তোমাদের। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।